দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আবু সাইদ ওয়াসিম সহ জুলাই শহীদদের কবরে দোয়া মোনাজাত, দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, জুলাইয়ের আদর্শ ধরে রাখার অঙ্গীকার সরকারের, যদিও সনদ বাস্তবায়নে প্রতারণার অভিযোগ বিরোধী জোটের। এদিকে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তার ফেরা না ফেরা নির্ভর করছে ভারত সরকারের উপর, তবে দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, শেখ হাসিনা নিজ ইচ্ছায় ভারতে আছেন, নিজ ইচ্ছায় ফিরে যাবেন। প্রশ্ন হচ্ছে, তার এই ফিরে যাওয়া আসার অঙ্কটা কি এতই সহজ? অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান জানালেন মির্জা ফখরুল। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরকে ৪৫ বছর পর আটক করা হয়েছে। তাকে স্থানান্তর করা হয়েছে সামরিক বাহিনীর কাছে। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার বিষয় দিনের আলাপ। আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন বদিউর রহমান, সাবেক সচিব এবং এনপিআরের চেয়ারম্যান আছেন আমাদের সাথে, আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আমি বদিউর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাই নিয়ে একটু কথা বলি। আজকে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, শ্রদ্ধা নিবেদন হয়েছে। সেই জায়গাটায় যদি প্রশ্ন করতে চাই, বিরোধী দলীয় নেতা বা জোট তারা বলছে জুলাইয়ের সাথে সরকার এক ধরনের প্রতারণা করছে, জুলাই সনদ বাস্তবায়ন না করে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাইয়ের আদর্শ তাদের অঙ্গীকার ধরে রেখে ওইভাবেই তারা কাজ করতে চাচ্ছে। মানে একদম বিপরীত মেরুর কথা, দুইজনের কথা যদি আমরা ধরি। প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই আগস্ট পালিত হলো এবং এর ফলে রাজনীতির যে চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা কি হলো? ধন্যবাদ। সরকার পক্ষ বিরোধী পক্ষ সবসময় যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে। যেমন সবাই গণভোটের কথা জোর দিয়ে বলে যে গণভোটে তো এগুলো পাশ হয়েছে, 4টার ভিতরে যত প্রশ্নই থাকুক। আচ্ছা, আর সেটার মূল্যায়নটা হয় যে গণভোটের জন্য বিরোধীরা যখন বলে সরকার তো এটা বলেছে যে মেনে নেবে, জুলাই করবে, পরে সেখানে পিছিয়ে যাচ্ছে, টালবাহানা কেন করছে? তারপরে তো কথা উঠেছে যেটা বাস্তবতা, যে ওই সময় ইউনূস সাহেব নির্বাচন না দিয়ে আরও পিছায় কিনা তেমন একটা আলোচনা তো সবার মধ্যে ছিল। বিশেষ করে যারা ক্ষমতার প্রত্যাশী তাদের সাথে লন্ডনের ললিপপের মধ্যে তো একটা আপোষ হয়েছে। সেই সময় যদি বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলা নিয়ে বিরোধিতা করত, তাহলে ভোটটা তো পিছিয়ে যেতে পারত। অতএব রাজনীতিতে একটা কৌশল থাকে, সেই কৌশলের মধ্যে সেখানে অনেক সময় নীতি নিয়ে কাজ হয় না। রাজনীতি নিজের সুবিধার জন্য অনেক সময় বাজ নিতে যায়। তো আমি আমার একটা লেখাতে বললাম যে রাজনীতির বশূন্য রয়ের নিচের যে বিন্দুটা আছে, ফোঁটাটা, ওইটা আমি মাঝে মাঝে নিয়ে নিই। তো ওটা আমি নিয়ে গেলে হয়ে যায় বাজনীতি। আচ্ছা, বাজনীতির বাজের নীতি কি? বাজ ফাঁকির নীতি হইল অনেক উপর থেকে শিকারকে লক্ষ্য করবে, ছো মারবে, ছো মেরে যদি শিকার ধরতে পারে তো ভালো, না পারলে অন্তত খড়কুটা হইলেও নিয়ে নেবে। তো এখন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক ঐতিহ্য বা অপসংস্কৃতি, তাতে এরকম চো মারবে, না পেলে খড়কুটা হইলেও নেবে। তো সেই ক্ষেত্রে ক্ষমতায় আসার জন্য রাজনীতিতে কে কোন কৌশল নেবে সেটা তার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নেবে। এবং ব্যক্তি হিসাবে যারা একজন না দুজন না দল, তারাও তার ব্যক্তি হিসাবে কোথায় গেলে সিট পাবে সেইভাবে আপোষ করবে। যেমন জানাফা যারা আসছে জাতীয় নাগরিক পার্টি, এদেরকে নিয়ে আমরা প্রথম ব্যক্তিগতভাবে আমি যে একটা বড় প্রত্যাশাতে ছিলাম 28শে ফেব্রুয়ারি তাদের গঠনের সময়, যে তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হবে। আমি 2011-তে আমার কলামে যুগান্তরে লিখছিলাম যে প্রয়োজন রাজনীতির তৃতীয় শক্তি, কারণ আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। তো সেই হিসেবে ভাবলাম যে জানাফা একটা তৃতীয় শক্তি হবে। কিন্তু মানিক মিয়া এভিনিউতে তো আমি তাদের বৈঠক শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে ছিলাম, 3টায় শুরু হলো, এবং বৈঠক শেষ হওয়ার পরেও আধা ঘন্টা ছিলাম। পূর্ব দিকে একেবারে ফার্ম গেট পর্যন্ত গিয়েছি। স্যার, আপনি কি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় গিয়ে? হ্যাঁ, আমি নিজে স্বেচ্ছায় গেছি। আমি কি দাওয়াত পাই নাকি? আমি বেদাওয়াতিতে যাইয়া নিজের দাওয়াত নিজে কবুল করি। একটা নতুন শক্তি হচ্ছে। আবার উত্তর দিকে হাঁটতে হাঁটতে ক্রিসেন্ট লেক পর্যন্ত গেছি। তো দেখে আমি যেটা দেখলাম, এইজ গ্রুপের মধ্যে 40+ অডিয়েন্সের মধ্যে 40+ এজ গ্রুপ 5% হবে কিনা সন্দেহ ছিল।
আচ্ছা। হেঁটে হেঁটে দেখলাম। তাহলে সমস্ত হইল তরুণ। তো সেটা একটা তরুণের শক্তি, তারুণ্যের শক্তি হতে পারত, কিন্তু সেই দলটা হঠাৎ করে অর্থ বিত্ত যেসব সমালোচনা আসতেছে, ক্ষমতা, এটার জন্য এমন হয়ে গেল যে তারা শেষ পর্যন্ত জামাতের পকেটে ঢুকে গেল। তাহলে রাজনীতিতে কৌশল কেন গেছে? তাদের একটা হিসাব আছে, ক্ষমতায় আসবে। মনে করেন যে বিরোধী হলো সিফুব, যে নাহিদ সাহেব নাকে, তার বিপরীতে সরকার দলীয় সিফুইপ নুরুল ইসলাম মনি, কেমন মিলাম তো। নুরুল ইসলাম মনির জন্ম 52-তে, নাহিদ সাহেব কবেকার, অথচ যাত্রাতে তিনি সিফুইপ হয়ে গেলেন। এইভাবে যারা এমপি হয়ে গেল, তো এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই। কারণ ইউনূস সাহেব যদি আকবরের বৈরমখা হয়ে তাদেরকে করেই থাকে, বাচ্চারা একটা করতেই পারে, এটা আমার পছন্দ হয় নাই। কারণ একটু শেষ করে নিই, ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছে। আচ্ছা, তখন তো গণ অভ্যুত্থানের নেতারা, ছাত্ররা ক্ষমতার জন্য এই রকম কলা কৌশল করে নাই, আবার শিক্ষায় ফিরে গেছে। ৯০-তে গণ অভ্যুত্থান হয়েছে এরশাদের বিরুদ্ধে, তখনও তো ক্ষমতায় যাওয়ার জন্য এই অবস্থাতে যায় নাই, লেখাপড়ায় চলে গেছে। কিন্তু এইখানে এবার ক্ষমতার জন্য পার্টি করে যেটা করেছে, প্রথমভাবে এই পার্টি করারই দরকার ছিল না, তারা লেখাপড়ায় গিয়ে পরে করতে পারত। তারপরও মন্দের ভালো, পার্টি করেছে ভালো, তারুণ্যের শক্তি হোক, কিন্তু সেটা নিজেদের মধ্যে নিজেদের আদর্শ অনুযায়ী ধরে রাখে নাই, সেটা ডিরেইল হয়েছে। স্যার, এই যে আপনি ৬৯ কথা বলেন, ৯০-এর কথা বলেন, ওই দুটো অভ্যুত্থান এরপরে যেটা হলো ২৪-এ, মানে ধরেন ওই সময় ৬৯, ৯০-তে এরশাদ দেশেই ছিলেন, তো এইবার তো হলো যেটা যে একদম একটা সরকারের বড় একটা অংশ, প্রধান সহ চলেই গেলেন দেশ ছেড়ে। সেইটা কোনো একটা কারণ যে এই যে ওনারা রাজনীতি করলেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, মানে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, মধ্যম পন্থা, নিউ সেটেলমেন্টের কথা তারা বারবার বলছিলেন। যখন যারা যে সময়ের সাক্ষী থাকে, আচ্ছা, সময়ের সারথি হয়, তারা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং নিজের ডোল নিজে বাজায়। আমি ৭১-এর সময় টকবগে তরুণ, ৬৯-এর আন্দোলনে আমি টকবগে ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, তো আমরা তো ৬৯-এ ডেইলি কীভাবে মুভমেন্ট করেছি, গিয়েছি, দেখছি। ৭১ দেখলাম ৩২ নম্বর রোডে একবার না গেলে তো তখন তো বাজাদের জন্ম হয় নাই, বাংলাদেশ জাতীয় দল তো হয়নি, তখন তো সেখানেই একটা কেন্দ্র ছিল। এরপরে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে যতটুকু আশা করা গিয়েছিল, ১০ই জানুয়ারি ১৯৭২ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অস্তিত্ব ছিল। কিন্তু ১০ই জানুয়ারি ১৯৭২ দেশে ফেরার পরে উনি যখন ক্ষমতায় গেলেন, তখন ৩.৫ বছরের সেই পিরিয়ডটা অন্যরকম হয়ে গেছে। এবং এমন দশা হলো যে এক্সপেকটেশন মানুষের ছিল, সেটা তখন আর পূরণ হয় নাই। এক দল বাকশাল করে তিনি নিজেও মরলেন, আমাদেরও মারলেন। এবং তার কিছু কিছু জিনিস, তবে উনি চেষ্টা করেছিলেন, হয়তো পারেন নাই, স্বাধীনতা ওয়ার বর্ন অ্যান্ড ওয়ার টর্ন দেশের জন্য। উনি চুরি দুর্নীতি নিয়ে বলতেছিলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, এই গাজী আমার কম্বলটা কোথায়? সেটি। জি, রহিন হোসেন প্রিন্স, আপনাকে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে জুলাই তো স্যার তো বললেনই যে সরকার চাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে রেখে কাজ করবে, আকাঙ্ক্ষাকে তারা গুরুত্ব দিচ্ছে। এদিকে বিরোধী দলীয় যারা আছেন তারা বলতেছেন যে আসলে সরকার এই যে জুলাই সনদ নিয়ে এক্সট্রা প্রতারণা করেছেন, সে বিষয়ে তিনি বলেন, যদি আপনি বলতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার জন্য, বিএনপির উদ্দেশ্যে জামায়াতের আমির মানে বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে গণভোটের যে 4 প্রশ্ন, সেই 4 প্রশ্ন যদি জনগণ না বুঝে, তাহলে 31 প্রশ্ন কিভাবে বুঝবে? এগুলো সব গোজামিল এবং ভাওতাবাজি, এটা তার কথা। আপনাকে ধন্যবাদ। আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন বদির ভাইকে সালাম জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার এই কথায় দু একটা কথা বলি। প্রথমত দেখেন, আমার বিবেচনায় যে অনেক কথাটা, বিশেষ করে এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেভাবে আসে, এগুলো না আসাই ভালো। কারণ এটা মনে রাখা দরকার যে রাজনীতিতে বিভিন্ন দল, বিশেষ করে ক্ষমতাশ্রয়ী প্রধান দলগুলো, তারা কোনো না কোনোভাবে তার যে পাল্টা শক্তি মনে করে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতগুলো কথা বলতেই থাকবে। এইটা আমাদের দেশের সাধারণ চল, এটা হচ্ছে জেনারেল কথা বললাম। এইবার আসি, এইটা মোটেই যেই বলুক, আমি কোনো ব্যক্তিকে ধরছি না, গ্রহণযোগ্য কথা হতে পারে না।
কারণ কথাটা কেন বললাম, দেখুন আমাদের দেশে নির্বাচন, সংসদ নির্বাচন যে পদ্ধতি হচ্ছে, আমি ওই ভেতরে গেলাম না, তা সেইখানে একটা সাধারণত চলই আছে, সে একটা ইস্তেহার প্রকাশ করবে। ওই ইস্তেহারটা জনগণ, সে যেহেতু ক্যাম্পেইনেই থাকে, ক্যাম্পেইনের মধ্যে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এগুলো আসলেই নির্ভর করে দেশের মানুষ সচেতনতা কি, তার স্তরটা কি, তার উপরে। খুবই স্বাভাবিক। তা তাতে করে তো সব বোঝে না, ওর মধ্যে থেকে হয়তো একটা দুইটা জিনিস পিক করে, দলগুলো তাই করার চেষ্টা করে। আমাদেরও তো এবার ইস্তেহার ছিল, কয়জন জানেন? আমি জিজ্ঞেস করলে আপনিও বলতে পারবেন না, আমিও পুরোটা মুখস্থ বলতে পারবো না, দেখে বলতে হবে, এটাই সত্য। পয়েন্টগুলো আমি হয়তো জেনারেলি পারবো, কিন্তু সেইটার সাথে গণভোটের কাউন্টার পোস্ট করা কোনোভাবেই যৌক্তিক না। কেন বলি, প্রথমে একটু বলে নিই, গণভোট নিয়ে এই মুহূর্তে আলোচনার জরুরি ছিল না এই কারণে, কারণ আমরা কিন্তু ওই সময় গণভোটকে অপ্রয়োজনীয় বলেছি, এটা বলেছি, এবং আমাদের কিন্তু অংশগ্রহণই ছিল না। কারণ গণভোট, আমরা গণভোট সংবিধানে এন্ডোর্স হলে গণভোট প্রয়োজন আছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা বলেছিলাম কখন, যে আমরা সংবিধান সংশোধন বা এই ধরনের সংযোজনের প্রশ্ন থাকে, যে সংশোধনই থাকে, ওইটা রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি যদি কোনো পয়েন্ট মনে করেন যে এটা আমি গণভোটে দেবো, দান দিতে পারে, এবং সেইটা হয় এক দুইটা প্রশ্নে, এইটাই ন্যায্য। অতীতে কি হয়েছে না হয়েছে সে আলোচনায় গেলে অন্য আলোচনা, যেটা মানুষের বোধগম্য হয়। তাহলে এটা অপ্রয়োজনীয় গণভোট ছিল। আর এইবার যে 4 পয়েন্ট হয়েছে এটা আসলেই জগাখিচুড়ি ছিল। পরে বিএনপি তো বলেছে সে কৌশলগত কারণে এটা করেছে, এটা তার ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমরা স্পষ্ট করে তখনও বলেছিলাম, এখনো বারবার বলছি। সুতরাং ওইটা বলা হচ্ছে ওনারা কাউন্টার পোজের জন্য। বরঞ্চ আমি বলবো, দেখেন একটা দায়িত্বশীল আচরণ, যারা অনেকে যেটা বলতে চান যে সংসদ তার মধ্যে সব সমস্যার সমাধান করবে, আমরা যদিও সেটা মনে করি না, সেটা অন্য আলোচনা। তাহলে বরঞ্চ দায়িত্বশীল আচরণ কোনটা? যদি কথার কথা কোনো দল মনে করে যে কথার কথা এবার বাজেট, তার দর্শন কি ছিল, তার বিরোধিতা করবে, তখন সেটা নিয়ে সে ফাইট করতে পারত। আচ্ছা, সংবিধান তার সংশোধন সংযোজন বা কেউ যদি মনে করে পুনর্লিখন করবে, আমরা তো ঘোরতর বিরোধী, আমরা ওই সময় বিরোধিতা করে আসছি, সে আলোচনা আমি যাচ্ছি না। আমি বলছি যদি সেইটা হয়, তাহলে সেইটা সে জনমত গঠন করুক, সংসদে যে কথা বলুক, সেইটাই হচ্ছে ন্যায্য। তাই না হলে যেভাবে এইবারের যে সনদের, আমরা কিন্তু সনদে স্বাক্ষরও করি নাই, সনদের সংসদ থেকে কি সংসদের বাইরে বেশি কথা হচ্ছে না, সেটা একটু ওইটা শেষ করে আসি। তাই ওই যে সনদের নামে যেগুলো হচ্ছে, ওইটাই তো আপনি এক করতে পারবেন না, আর একের আশা করাটাই তো ভুল। তাহলে তো দল এটা আলাদা আলাদা থাকে কেন? যে আমাদের কমিউনিস্ট পার্টির কথা বলা হয়েছে, আপনি যেটা শুনেছেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি কেউ বাস্তবায়ন না করে, না সেটাও আমি ওই একই কথা, বেইমানি করা হবে, এইটার সাথে মিলাই নেই। আগে আমি ওইটা মিলাই, এক এক দল তার এক একটা আদর্শ। জুলাইয়ের আকাঙ্ক্ষা কি? জামাত ইসলাম এখানে ছিল, উগ্র দক্ষিণপন্থার উদ্ভব করবে, ক্ষমতায় ছিল, তারই আকাঙ্ক্ষা ওটা ছিল। আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা যদি এটাকে লিড করতে পারি, আমরা টুয়ার্ডস সোশ্যালিজমে যাব। বিএনপি ছিল ক্ষমতায় আসলে তার কথার কথা বাংলাদেশি জাতীয়তা এটা করবে। আর এইখানে আমেরিকা, পাকিস্তান এবং অন্য দেশগুলো ছিল যে অনির্বাচিত সরকার বেশি দিন রাখতে পারি কিনা, না পারলে এমন দুর্বল সরকার রাখবো যাতে আমার ভূ রাজনৈতিক কৌশলটা হবে। তা আকাঙ্ক্ষায় আবার ধরেন একজন সাধারণ ছাত্র, সে কিন্তু অংশ নিয়েছিল তার একটা আকাঙ্ক্ষা থেকে যে একটা সমাজ হবে, অত চিন্তা না করেই, যে ধরেন ওনার মতো মানুষ যে বয়সে এসে এত চিন্তা করতেছে, আমরাও সেই 80-র দশক থেকে ছাত্র আন্দোলন করে এসে যেটা করতেছি, আমি তো একটা সাধারণ তরুণের কাছে ওই সচেতনতা আশা করব না। একটা কথা বললেই মাইক পাইলে হবে, সেটা ভুল। তা সে হয়তো আকাঙ্ক্ষা ছিল আমার একটা সমাজ হবে, আমার কাজ হবে, ভালো সমাজ হবে, হইতে পারে। তাহলে আকাঙ্ক্ষা আপনি কি আন্দাজে বললে হবে নাকি? আর এইটা তো চলে না। আকাঙ্ক্ষা আপনার থাকতে পারে, আপনি ক্ষমতায় গেলে যতটুকু আপনার আকাঙ্ক্ষা করবেন সেটা জনগণকে আপনি আগে কনভিন্স করেন, তারপরে যদি পারেন করেন। কিন্তু এই কথাগুলোকে বাদকাবাদ এবং পাল্টাপাল্টি কথা হিসাবে দেখি, এইটা বলতে যে বরঞ্চ হচ্ছে যেটা জনমনে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি বলেন বাদ দেন, সেই মুক্তিযুদ্ধ বা তার আগে থেকে ওনারা যেহেতু সরাসরি ছিলেন, ধরেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর বৈষম্য, ওই যে কি পূর্ব বাংলার শ্মশান কেন, এই তো পোস্টার অন্যতম ছিল। ভোটের ক্ষমতা হস্তান্তর করলো না, যদি আমি অন্য পয়েন্ট বাদ দিই, দুইটাকেও ধরি, তা মানুষের এই যে ন্যূনতম আকাঙ্ক্ষা, আমি মানুষ হিসাবে আমার সম্মান নিয়ে বাঁচতে চাই, খাওয়া পড়া সহ অন্য দিন দিন এটা বাড়তেছে, তাহলে সেই আকাঙ্ক্ষাটা তো সবার, কে কিভাবে বাস্তবায়ন করবে তার উপরে নির্ভর করবে, এবং বাস্তবায়ন আশা করলেও হবে না, এটা মনে রেখেন। কারণ আপনি টুয়ার্ডস কোন দিকে যেতে চান, ওইটা বাস্তবসম্মত কিনা, তার উপরে কিন্তু নির্ভর করবেই সবটা। সুতরাং এগুলোকে আমি মনে করি পাল্টাপাল্টি কথা, হ্যাঁ আমাদের চলতি কথা বলতে হয়, তাই বলতে হচ্ছে, কিন্তু সবচেয়ে আমরা ওই সময় ভালো করতে পারবো এক একটা ইস্যু ধরে যদি কংক্রিট করতে পারি, যে ঠিক আছে আকাঙ্ক্ষা আপনি এই 3টা মনে করলেন, আমি 2টা মনে করলাম, উনি 5টা মনে করলো, তার মধ্যে কমন যেটা আছে ওইটা বাস্তবায়নের জন্য কি কি করা যায়, সেক্ষেত্রে কে কি ব্যত্যয় ঘটছে, তাহলে আপনি সুনির্দিষ্ট করতে পারবেন। এই ছাড়া তো আর না।
ধরুন কথার কথা, বিএনপি কি বলছে? বলছে যে আমি আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন করব, যতটুকু আমি ওইখানে নোট অফ ডিসেন্ট সহ লিখছি ওটা বাস্তবায়ন করবো। আমি দেখলাম আজকে কোনো একজন বলল যে না, নোট অফ ডিসেন্ট বললে হবে না, আমরা যা স্বাক্ষর করেছি তাই করতে হবে। তো এটা তো কোনো কথা হইতে পারে না। আমি তো যারা স্বাক্ষর করে নাই, ওই যে আমরা তো করিনি, সেটা করবোই না বলে দিছি, কারণ এটা অপ্রয়োজনীয়, সনদের সাথে আমরা নাই, সেটা অন্য আলোচনা। ওই যে এনসিপি, তারা আফটার ইলেকশন করলো, সেখানে আবার 2 কলম লিখে দিল। তো তাহলে কোনটা কি? এগুলো বলে তো কোনো, এগুলো হচ্ছে বাতকাবাত কথা। এগুলো একটা সময় দেখবেন মূল্যহীন হয়ে যাবে। একেবারে আমি এই কথাটাই বলতে চাইছিলাম না, বলেই ফেললাম, এটা মূল্যহীন হয়ে যাবে। বরঞ্চ হয়ে তো অলরেডি গেছে, এটাই বলা উচিত, আরো হয়ে যাবে। বরঞ্চ আমাদের উচিত কি জানেন, যদি দায়িত্বশীল মানুষ হই, যে যেখানে থাকি, টকশোতে আসি, রাজপথে থাকি, আর সংসদে থাকি, জনগণের সাথে কোনটা করা দরকার, সরকার না করলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে ওই প্রচেষ্টা গ্রহণ করে আগায় যাওয়াটাই দরকার বলে আমি মনে করি। বদিউর রহমান স্যার, আপনি একটু বলেন, মানে প্রিন্স ভাই তো বললেনই যে মূল্যহীন হয়ে যাবে, বলেই ফেলছেন, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আসলে কি মূল্যহীন হয়ে যাবে? আপনার শুনেন, সময়ে অনেক কিছু বদলায়। আমি ছোট্ট উদাহরণ দিই। সময়ের প্রেক্ষিতে নির্ভর করে, আপেক্ষিক হয়ে যায়। বঙ্গবন্ধু কার হাতে হত্যা হইলেন? সেনাদের হাতে। কিন্তু উনি কি ঢাকাতে কবর ফেলেন? পান নাই। ওনার টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হইল, তাও এক মৌলভীবোধ জোর করাতে জানাজাটা হইল, নাহলে তো জানাজাই হতো না। 570 সাবান দিয়ে গোসল করানো হইল, রেড ক্রসের কাপড় দিয়ে, তার রিলিফের কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে। হইল। তাহলে চিন্তা করেন বঙ্গবন্ধুর কি দশাটা ঘুরল। তার কারণ কি? কারণ ওই সেনারা তাকে হত্যার পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে ঠিক জিয়াউর রহমানকে ওই একই সেনারাই হত্যা করেছে, বিপদগামী বলেন, যাই বলেন। কিন্তু যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল, তাহলে ওনার জানাজা কী পরিমাণ হইল, ওনার কবরটা কোথায় হইল, আপনি চিন্তা করতে পারেন। যে স্পিকার, আমি তো সেই সময় ক্যাবিনেটে ছিলাম, প্রেসিডেন্ট জিয়ার সাথে তো আমার ক্যাবিনেট মিটিং সূত্রে ছোট বাচ্চা হিসেবে আমি সব কাজ করতাম, দেখতাম। তো সেই সময় কবর ঠিক করা হইলো কীভাবে? সময়ের কথাটা বললাম। কবর ঠিক হইল যে ঠিক স্পিকার চেয়ার থেকে স্ট্রেইট প্রেসিডেন্ট জিয়ার মাথা থাকবে, উনি ওখানে শুয়ে পুরো স্পিকারকে দেখতে পাবেন। এটা সময়ের বেনিফিট। কেমন? আবার দেখেন সময়ের বেনিফিট, বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গেলেন, পাকিস্তান নিয়ে গেল, এয়ারপোর্টের সে ছবিও আছে। কেমন? কিন্তু প্রেসিডেন্ট জিয়া প্রথমে নিজে, পরে বলল যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখন প্রচার করার সময়ে বদলায় যায়। এখন ওই অন বিহাফ অফ বঙ্গবন্ধু সেটা আর বলে না, যার যেটা সুবিধা সেভাবে সময় যেটা ঘটে আর কি। আবার সময়ের কারণে হাদি এখন বীর হচ্ছে, তার ঢাকা ইউনিভার্সিটিতে কবরের নজরুলের পাশে কবর হচ্ছে। হ্যাঁ, আর কিছু যদি তারা চাইতো এই সময়ের মধ্যে যে না, জিয়ার কবর চন্দ্রিমা উদ্যান, এখন জিয়া উদ্যান হয়েছে, অতএব হাদির কবর আমরা সরওয়ার্দী উদ্যানে দেব, ঠেকানো যেত না হয়তো। সময়ের কি হয়? আবার যদি চাইতো 3 নেতার মাজারের সাথে, যে শেরে বাংলা নাজিমউদ্দিন ফজলুলের সাথে এখানে দিত, সেটা হইতো। সময়ের কারণে জমির উদ্দিন সরকার আবার সংসদ রঙের কবর পায়। এইগুলো আমাদের সংস্কৃতিতে নিউট্রাল কিছু হয় না। যখন যিনি ক্ষমতায় থাকেন, তখন তিনি তারটুকু 16 আনা জায়গায় 32 আনা নেন, আদায় করেন। আর যখন কোনো রকম একটু বাটা পড়ে, তখন আপনি কিছুই পাবেন না। স্যার, মতিয়া চৌধুরী উনি কিন্তু মারা গেলেন, উনি কিন্তু যে মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মান পাওয়া দরকার সেটা কিন্তু পান নাই। তোফায়েল আহমদ কি পেয়েছেন? সেটাই বললাম, আপনি অনেকগুলো এক্সাম্পল দিলেন গভর্নমেন্টের সময়। আবার সময় পেলেন। এই মতিয়া চৌধুরী কি বলছিল? মতিয়া চৌধুরী যখন, আমরা তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না, যে শেখ মুজিবের চামড়া তুলে নেব আমরা, শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাবো। তো রাজনীতি হইল এমন একটা নীতি যেটার মধ্যে নীতি থাকে না। সেই মতিয়া চৌধুরী পরে আওয়ামী লীগের কি হইল, বড় নেতা হয়ে গেল। কেমন? সেখানে ডেপুটি লিডারের মতো পর্যায়ে চলে গেল। এগুলো সময় বদলায়। ওই যে বললাম না, বঙ্গবন্ধু 570 সাবান, রেড ক্রসের কাপড়, আর এখানে ওখানে হয়। এখন সেটাই হবে। স্যার, আমি একটা বিরতি নিচ্ছি, তার আগে একটু বলি, আপনি তো বললেন যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনা আপনি একটু বললেন, সে বিষয়ে একটু কথা বলতে চাই বিরতির পরে এসেছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও ফিল্ম আলোচনা আমরা কথা বলছিলাম দিনের আলাপ নিয়ে। আমি যেতে চাই বদিউর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি এর আগে বলেছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে একটা খবর দিই। সেটি হচ্ছে যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর, উনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেফতার হয়েছেন। সম্ভবত বনানী ডিওএইচএস থেকে ওনাকে আটক করা হয়েছে, গোয়েন্দা পুলিশ আটক করেছে। এরপর ওনাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন হয়তো সেখানে কোর্ট মার্শাল বা অন্য কোনোভাবে বিচার আচার হবে। প্রশ্ন অন্যটা, সেটা হচ্ছে যে এ বিষয়ে বলবেন, কিন্তু আমি আপনার ডোমরুয়া থেকে সচিবালয় আপনার একটা বই আছে, সেই বই আমি পড়েছিলাম। সেখানে আপনি লিখেছিলেন যে 1981 সালে 30 মে, তার আগের দিন জিয়াউর রহমান সচিবালয়ে বৈঠক করবেন। এরকম বৈঠক সম্ভবত 3 দফা পরিবর্তন হয়েছিল, যে তিনি বৈঠক করবেন আবার করবেন না, চট্টগ্রামে যাবেন যাবেন না, এরকম 3 বার চেঞ্জ হয়েছিল। এবং আপনি লিখেছেন সেই বৈঠকের সাথে আপনি জড়িত ছিলেন, বৈঠকের আয়োজনের সাথে আপনি ছিলেন। তো শেষ পর্যন্ত তো তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, তারপর যা হওয়ার হলো, এবং সেই আসামি আজকে গ্রেফতার হয়েছে এবং উনি একমাত্র জীবিত আসামি। এ নিয়ে যদি আপনি একটু বলেন। কোনো হত্যাই তো বিচার বহির্ভূত থাকার কথা না, সবটা হওয়া উচিত। যে কোনো হত্যাই হোক সেটা বিচার হওয়া দরকার, এবং সেই বিচার হতে গেলে 1/6/1981 মেজর জেনারেল আবুল মঞ্জুরকে যে তার অ্যারেস্ট করার পরবর্তী পর্যায়ে হেফাজতের মধ্যে মেরে ফেলা হইল, সেটাও তো বিচার হওয়া দরকার। এটা হয় না, যেভাবে হোক। সেটা নিয়ে আমার একটা কমেন্ট ছিল যে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যার বিষয় এরশাদ অব্যাহতি চায়, যে জন্য এটার বিচার হতে যায়, হয় না। এবং শেখ হাসিনাও শেষ মধ্যে রায় হবে, এই পর্যায়েও আবার আদালত বদলাই দিল। আচ্ছা, তো এখন মুজাফফর সাহেবের যদি তাদের সেনা আইনের মধ্যে কাভার করে, তার কোর্ট মার্শাল হতেই পারে। কারণ ওই সময় তো যাদের বিচার হইল এর মধ্যে একজনের বিষয় তো আমার কাছে তাজ্জব লেগেছে, কর্নেল মাহফুজ। কর্নেল মাহফুজের যখন ফাঁসি হইল আমি তাজ্জব হয়েছি যে প্রেসিডেন্ট জিয়ার সাথে এত ঘনিষ্ঠভাবে তিনি ছিলেন। এই যে বললেন মিটিং হওয়া না হওয়া, এই খবরগুলোও তো প্রথম আমি কর্নেল মাহফুজ, ওনার প্রথম কথা ছিল নর্মালি তখন শুক্রবারে ক্যাবিনেট মিটিং হতো, কাউন্সিল অফ মিনিস্টার্স, তখন তো ক্যাবিনেট ছিল না, শুক্রবারে বঙ্গভবনে মিটিং হতো। তো আমরা রুলস অফ বিজনেসের ধারা অনুযায়ী 4 দিন ক্লিয়ার 4 days হেড নোটিশ দিতাম। তা আমরা 4 দিন আগে নোটিশ দিলাম এজেন্ডা সহ। তো পরের দিন টেলিফোন করা হইলো, কর্নেল মাহফুজই প্রথম আমাকে টেলিফোন করলেন যে মিটিংয়ের নোটিশ ক্যান্সেল করেন, মিটিং হবে না। কেন? প্রেসিডেন্ট সাহেব ইরান ইরাক যুদ্ধের জন্য যে শান্তি কমিটি ছিল হাবিব সাত্তির নেতৃত্বে, আমাদের প্রেসিডেন্ট জিয়াও সেটা সদস্য ছিলেন, তিনি সেই বিষয়ে ওখানে যাবেন। তা আমি ক্যাবিনেট মিটিংয়ের নোটিশ ক্যান্সেল করলাম। ঠিক পরের দিন আবার বললো যে না, ক্যান্সেলেশন নোটিশটা ক্যান্সেল করেন, মানে মিটিং হবে, মিটিং হবে, তিনি সেখানে যাবেন না। আচ্ছা, উই ডিড দ্যাট। আর এই জাতীয় ইমার্জেন্সি খবর আসলে আমরা প্রথম টেলিফোনে বলি, পরের দিন ওটাকে নোটিশ দিয়ে আবার কাভার করে দিই। তো তাহলে প্রথম মিটিং হবে নোটিশ দিলাম, তারপরে হবে না ক্যান্সেল করলাম, এরপরে হবে নাটা ক্যান্সেল করলাম, মিটিং আবার হবে। এটা মিটিং হবে বলার পরে ঠিক বুধবার, শুক্রবার তো মিটিং হবে, বুধবারের শেষবেলা আবার টেলিফোন করলেন যে না, আবার ক্যান্সেল করেন, মিটিং হবে না। কারণ প্রেসিডেন্ট সাহেব চিটং যাবেন, ওইখানে বিএনপির কি একটা অন্তর্দলীয় কোন্দলও আছে, সেগুলো নিয়ে মিটিং করবেন, উনি গেলেন। তাহলে মিটিং হবে, নোটিশ দিলাম, মিটিং হবে না ক্যান্সেল করলাম, আবার মিটিং হবে, ক্যান্সেলেশন ক্যান্সেল করলাম, আবার মিটিং হবে, ওটা নোটিশ করলাম, তারপরে তো আবার ক্যান্সেল হইল। তো এটা নিয়ে আমি যেটা আমার বইতে কমেন্টটা করছিলাম সেটা হইল, এই যে মৃত্যু যার যেখানে থাকে সেটা যে একটা অবধারিত ঘটে, তখন আমার এই ঘটনার পরে, প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে আমার এটা বিশ্বাস আরও একটু বেশি হয়ে গেল। এটা হইল সেই ঘটনা। তো ওই সময় যদি এই যে কর্নেল মাহফুজের কথা যেটা বললাম, একসাথে তো কাজ করেছি সব সময়। প্রেসিডেন্ট জিয়া তো আমার মূল্যায়নে তার বঙ্গবন্ধু হত্যা, কু ফাল্টা কু, ইনডেমনিটি, ওদের তাহের হত্যা, এই জাতীয় যেগুলো নিয়ে তাকে বিভিন্ন সমালোচনা বা বিতর্ক আছে, সেগুলো বাদ দিলে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। বাংলাদেশের প্রশাসনে উনি এখনও আমার বিবেচনায় 1 নম্বরে আছেন।
আমি অনেকগুলো ক্রাইটেরিয়া মিলে দেখেছি আর কি। তিনি এখনো 1 নম্বরে আছেন। অতএব তার প্রশাসনের সাইডটা একরকম, ক্ষমতায় আসা, ক্ষমতা ওই বলয়টা সেটা আরেকটা ব্যাপার। বিচার তার হত্যা। কিন্তু মজার জিনিস কি, আমরা ওই যে আগে বলছিলাম রিলেটিভ, 2003 বিএনপি সরকার বেগম জিয়ার আমলে মিনিমাইজ করতে চেষ্টা করলেন। সেই জন্য 2003 বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়া দুইজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হইল, এবং এই দুইজনের সম্মানার্থে আর কাউকে দেয়া হইল না। খালেদা জিয়া দিলেন? খালেদা জিয়া, হ্যাঁ, 2003-এ আর কাউকে সেই বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হইল না। সেখানে মিনিমাইজ করা মানে দূরত্বটা কমানোর মতো একটা প্রচেষ্টা ছিল। ওনাদের সাইটেশন লেখার দায়িত্ব আমার উপর ছিল। কিন্তু হলো উল্টোটা হয়েছে, এখন তো দূরত্ব অনেক বেশি। এখনটা পরে, সেই সময় ঘটনাগুলো বলছি, এই জন্য আমি তো ওগুলোর সাথে জড়িত ছিলাম। প্রেসিডেন্ট জিয়া তো কোনো দিন নিজের মুখে বঙ্গবন্ধু সম্বন্ধে কোনো কিছু কটুবাক্যা বলেন নাই, খালেদা জিয়াও বলেন নাই। বরং প্রেসিডেন্ট জিয়াকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন, ওই মুক্তিযোদ্ধার 2টা কোরবান দেয়, একটা বঙ্গবন্ধুর নামে, একটা প্রেসিডেন্ট জিয়ার নামে। তো ওই মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াকে পার্সোনালি জিজ্ঞেস করছিলেন যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করবেন। তখন জিয়ার উত্তর ছিল, ওই মুক্তিযোদ্ধা যেটা আমাকে বললেন, পবিত্র স্থানে আমার রুমমেট ছিল তখন, সেখানে বললো যে বঙ্গবন্ধু এত মহান নেতা, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব না। তাইলে হি ওয়াজ জেনারাস, বঙ্গবন্ধু সম্বন্ধে একটা ভালো ইয়ে করলেন। ঠিক 2003-এ যখন স্বাধীনতা পুরস্কার দেওয়া হইলো, ওইটা সাইটেশন রাখার দায়িত্ব ছিল আমার উপর, দুইজনের সাইটেশন লেখা। ডক্টর শাহাদাত আমাকে দায়িত্ব দিলেন, বললেন যে কাকপক্ষীয় যেন না জানে, চুপচাপ করে নিজে এটা লিখবেন। তো লেখার পর আমাকে বললেন যে 4 জন, তাদের কোর নেতা 4 জনকে দেখাতে হবে। একজন মান্নান ভূঁইয়া, তখন পার্টির জেনারেল সেক্রেটারি, আবার মন্ত্রী স্থানীয় সরকার, আরেকজন ব্যারিস্টার নাজমুল হুদা, আরেকজন খন্দকার মোশাররফ হোসেন, উনি শুধু জীবিত আছেন, আরেকজন তরিকুল ইসলাম। এই 4 জনকে দেখাইতে হবে ওকে আছে কিনা। তো আমি নিয়ে প্রথম বলছে মান্নান ভূঁইয়ার কাছে যেতে। আমি যখন মান্নান ভূঁইয়ার কাছে নিয়ে গেলাম, মান্নান ভূঁইয়া ওই ভিতরে লেখার মধ্যে একটা লাইন লেখা আছে, জনগণ তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করেন। এই লাইনটা মান্নান ভূঁইয়া লাল কালি দিয়ে কেটে দিলেন। তা আমি এসে মান্নান ভূঁইয়া আবার ডক্টর শাহাদাত ক্যাবিনেট, এরা তো বন্ধু, ছাত্র ইউনিয়ন করতো একসাথে, বললাম যে আপনার বন্ধু তো এটা কেটে দিয়েছে, তো তাহলে আর কি করা যায়, বাকি 3 জনকে দেখাই নিয়ে আসেন। আচ্ছা, তো বাকি 3 জন যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি মান্নান ভূঁইয়া কেটে দিয়েছেন, ওরা আর কোনো আওয়াজ করে না, বলে যে উনি কেটে দিয়েছেন, আমাদের আর কোনো বক্তব্য নাই। তা আমি এসে পরে ক্যাবিনেট সেক্রেটারি বললাম যে স্যার, এটা তো একটা ইতিহাসের অংশ, তো এটা রাখা তো বিএনপির জন্য পার্টি হিসেবে ভালো হবে। তো আপনি ম্যাডামের সাথে তো আমরা 12ই মার্চ 2003 এটা ফাইনাল করলাম, ম্যাডামের সাথে ফাইনাল বৈঠক 12ই মার্চ 2003। তো ডক্টর শাহাদাত যেহেতু চুক্তির জন্য আগ্রহী ছিলেন, তিনি মান্নান ভূঁইয়া গং এদের অপ্রিয় হতে চাইলেন না, বলে যে আমি এটা উঠাতে চাই না, আপনি ওখানে ম্যাডামের সামনে তুলবেন, এটা আমি সমর্থন করব। চিন্তা করেন, মানে জ্ঞান পাপী হইলে যেগুলো হয় আর কি, নিজের কর্ণে উঠে নেয়। তো আমি সেখানে উঠাইলাম 12ই মার্চ ম্যাডাম জিয়ার সাথে বৈঠকে। বললাম যে ম্যাডাম, আমার একটু সাবমিশন আছে। বললাম যে এই জিনিসটা, তখনও আবার ওই 4 জন কোর মেম্বার 4 জন ছিলেন, মান্নান ভূঁইয়া ওখানে উপস্থিত? হ্যাঁ, রাখা হয়েছে তো, এটা সবাই মিলে। মান্নান ভূঁইয়া ছিলেন, তরিকুল ইসলাম ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ ছিলেন, বেনাহুদা ছিলেন, ব্যারিস্টার নাজমুল হুদা। আমি এটা উঠানোর সাথে সাথে মান্নান ভূঁইয়া আমার সাংঘাতিকভাবে ধমক দিল, কেটে দিয়েছি, আবার এটা এখানে উঠাইতেছেন কেন? বললাম যে স্যার, ফাইনাল তো হবে ম্যাডামের মাধ্যমে, তো ওনার মতামতটা দরকার, কারণ এটা বিএনপির জন্য ভালো হবে, ইতিহাসের অংশ। তো ম্যাডাম এভাবে যেভাবে ওনার স্টাইলে বসে বসে এই কয়েক সেকেন্ড এভাবে থেকে বলে যে না, ঠিক আছে, আমরা মানি বা না মানি, আপনারা মানেন বা না মানেন, জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে। তো এটার সাইটেশন ছাপানো ক্যাবিনেটের বই তো আমার কাছে আছে। এটা এক টিভিতে বলার পরে আমার এক জুনিয়র কলিগ সচিব হিসেবে রিটায়ার করছে, এটা প্রটেস্ট করছে। তো পরবর্তী অনুষ্ঠানে আমি এটা ছাপানো দেখাই দিলাম, এটা ওখানে প্রিন্টেড আছে। সে সময় টেকনিকটা করা হয়েছিল, একজন তো বড়, বঙ্গবন্ধু অনেক বড় না, লম্বা না, তারপরে জাতির পিতা তো তখন, এবং কত লম্বা ইতিহাস। আরেক দিকে জিয়াউর রহমান তার পক্ষে স্বাধীনতা ঘোষণা করছে। তো
বড়জনকে চেপে সাইটেশনে একটু ছোট করে নামাই আনতে হবে, ছোটজনকে আর একটু উঠাই নিতে হবে, দুইজনকে যেন ইকুয়ালি করা যায়, সেই চেষ্টাটা করা হয়েছিল। আমিও একটা চেষ্টা করেছিলাম, আমি একটা বড় চেষ্টা করছিলাম। চতুর্দশ সংশোধনী যখন হয়, রিসেন্টলি মারা গেছে জমিরুদ্দিন শিরকার সাহেব, তখন স্পিকার, সেই সময় কনস্টিটিউশনের মধ্যে ছবি প্রদর্শনী পর্যন্ত ইনক্লুড করেছে, যেটা এবার প্রধানমন্ত্রী বললে যে তার ছবি টবি কোথাও দেওয়া হবে না। তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছবি কোথায় কীভাবে থাকবে সেটা কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে। আমি তখন স্পিকার সাহেবরে বললাম যে স্যার, এই ছবি প্রদর্শনী কনস্টিটিউশনে আনা এটা মানায় না, এটা না করে বরং এইটুক করা যায় কিনা দেখেন, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সাহেব এই দুইজনকে একটা পজিশনে কনস্টিটিউশন এনে দিতে পারেন কিনা, একজন জাতির পিতা হিসেবে স্বীকৃত থাকলেও আরেকজন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার বেতার ঘোষক হিসাবে তাকে ইনক্লুড করে দেন, তাহলে দূরত্ব কমে কিনা। উনি বললেন যে না, আমি এগুলাতে যেতে যাব না, কারণ মওদুদ এমনি আমাকে দেখতে পারে না, মওদুদ যে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে এগুলো। স্যার আরও জানার চেষ্টা করি, আমি একটু যেতে চাই প্রিন্স ভাই, আপনি একটু বলবেন সেটা তো যে হত্যার যে ঘটনা ঘটলো জিয়াউর রহমানকে এবং যিনি আসামি গ্রেফতার হয়েছেন, তো এখন তো তিনি একমাত্র জীবিত আসামি, তো নতুন কোনো তথ্য, নতুন সম্ভাবনার কোনো দ্বার বা কারা কারা সংশ্লিষ্ট ছিলেন নিশ্চয়ই উনি সেগুলো জানেন, এবং বলা হচ্ছে যে উনি হচ্ছে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি, তিনি জিয়াউর রহমানকে ওখানে শনাক্ত করেছিলেন এবং তিনি গুলিও চালিয়েছিলেন। প্রতিবেদনটা আমরা এমন একটা প্রতিবেদন আজকে প্রচার করেছি। জি না, আমার খুব সামান্য মন্তব্য, কারণ উনি তো ইতিহাসের সাক্ষী বলল, অনেক কিছু যে জীবন আজকে লোক, এটা আমরা জানা বোঝা, যেটা হয়তোবা আমাদের রাজনীতি, ঐক্য, এগুলো তো অনেক কাজে লাগে। অনেকটা আমিও শুনছিলাম, আগেও শুনেছি, লেখনীয় তো দেখেছি। এইটাই আমার এ ব্যাপারে ছোট্ট মন্তব্য হচ্ছে, দেখেন আসলে তো সব হত্যাকাণ্ডের বিচার খুবই জরুরি, উনিও বলেছেন, এটা আমরা সবাই মনে করি। কিন্তু হয়টা কি যে এই বিচার আমরা হয়তো কোনো না কোনোভাবে কেউ শেষ করতে চাই, কেউ ব্যালেন্স করতে চাই, হয়তোবা, আর আমি জেনারেল ফর্মে বললাম। তো এখন যতটুকু হিসাবের মধ্যে মেলে, ওই হত্যাকাণ্ডের কিন্তু একটা কোর্ট মার্শাল এবং ব্যাপক মানে আর্মির সাথে যারা জড়িত তাদের বিচার হয়েছিল, সেইটা জানা যায়। এবং এটা নানাভাবে কথা হয়, যখন এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল আরও অনেক কিছু করে নাই, যেটা বঙ্গবন্ধুরটা হয়তো শেষ বেলায় এসে করলো, কিন্তু আমরাও ওইটাও বারবার কিন্তু বলেছি ওইটা করলেন অর্ধেক, সেটাও আমি একই সাথে মিলাই বলছি। আমাদের পজিশন বা আমিও যদি মনে করি যে এইটাকে বরঞ্চ ইনি, ওটা জানি না যে আপনিও বললেন যে তিনি আগে কোথায় এফআইআর করা এবং এইটা কোর্ট মার্শালে হলে তো সেইখানে হবে, কিন্তু আমার সাধারণ হিসাব যে এক জায়গায় থাকলে তো তারও তো একটা শাস্তি হয়ে যাওয়ার কথা, তাহলে এখন তো শাস্তির সম্মুখীনই হওয়ার কথা। ঠিক আছে, না হোক, যেভাবে করে আইন যেভাবে চলে চলুক, কিন্তু দেখা দরকার তার কাছ থেকে প্রকৃত তথ্য খুঁজে বের করা দরকার। এই সেই সুযোগটা আমি তো যেহেতু এক নম্বর কথা বলা হচ্ছে, এটা যথাযথ হলে সেই সুযোগটা নির্মোহভাবে আসা দরকার। এটা এক, দুইটা কারণে দরকার, এটা মনে রাখতে হবে। দুইটা কারণ, একটা কারণে না। একটা যথাযথ আমরা প্রথমে মনে করি তাহলে কারা কারা জড়িত ছিল, কি কি বিচারের সম্মুখীন করতে হবে, অবশ্যই সেটা করতে হবে। কিন্তু আরেকটা দরকার যে যেহেতু এই ধরনের ঘটনার একটা রাজনৈতিক পটভূমি থাকে, এটা মনে রাখতে হবে। আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডও বললাম সবটার, সেইখানে কোন রাজনৈতিক ঘটনাগুলি ছিল, কারণ একটা রাজনৈতিক হত্যাকাণ্ডকে আপনি শুধু যারা জড়িত ছিল সেইটার বিচার করে কিন্তু সমাপ্তি যদি করেন, সেটা যথাযথ হয় না। এর যে রাজনৈতিক পটভূমি, সেটা বিবেচনায় রাখলে ওই দল জাতি কখন কি ভূমিকা পালন করবে সেটা আমরা করতে পারি, এবং আগামীতেও সে ব্যাপারেও সবার সচেতন হয় এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা যায়। তা আমি সেই প্রত্যাশা করব যে এইবারে যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, কারণ একটা খেয়াল করেন, আমাদের বদি ভাই কিন্তু, বদিউর রহমান ভাই খুব জরুরি যে কথাটা বলেছে, এটা আমরা যদি বুঝে থাকি, সময়ের কথাটা উনি বলেছেন। সময়ের ওই এক্সাম্পলটা দারুণ ছিল, এটাই সময় কি হয়ে যায় বাস্তব। এইটা আমরা যে কেউ আবেগে বলতে পারি, এটা মূল্যহীন। আমাকে যদি বলেন আবেগের, তার মানে আমি আবেগকে মূল্যহীন বলছি না, আমি যে কথাটার কথা বলছি। সুতরাং এখন সময়, অতীতে এটা হতো না, সুতরাং এখন এইটা সুযোগ বিএনপির সামনে আছে, এবং আমরা নীতিগতভাবে মনে করি যে কোনো হত্যাকাণ্ড সেইটা খুব জরুরিভাবেই তার সাথে যারা জড়িত ছিল এবং এর পেছনের, আমরা ওই যে একটা সচল শব্দ বলি নেপথ্যের নায়ক, সেটা নেপথ্যের নায়ক বলতে ব্যক্তি গোষ্ঠীর সাথে রাজনৈতিক ঘটনা বলেও মনে করি, সেইটা বিবেচনা করে আসা দরকার বলে কিন্তু আমাদের কাছে মনে হয়। না হলে আপনি কখনো পারবেন না। এই যে ধরেন কথায় যে কথায় কথা বলে, আমাদের আপনাদের মনে আছে যে 2001 সালের
জানুয়ারিতে যে হত্যাকাণ্ড হলো, পল্টন বোমা হত্যাকাণ্ড, দেখবেন ওর তো যথাযথভাবে বিচার হলো না। এটাকে একটা কমিশন, জাতীয় কমিশন করে ডিটেইলস সেখান থেকে নিয়ে আসা যায় নাকি কোর্ট মার্শাল আবার এই কথা ফৌজদারি? আমার ওনার ওই কথাটাকে আবার বলতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সময়ের উপরে নির্ভর করে তো, যে যখন ক্ষমতায় থাকবে তাদের সদিচ্ছা আছে কিনা। সুতরাং আপনি আমি কি বললাম সেইটা তো আর আগে হয় না, এরকম ভুরি ভুরি আমরা প্রমাণ দিতে পারি। আমি সেদিকে আর নাই বা গেলাম, আপনি ওটা কি বলবেন? এই যে কথায় কথা বললে, যে কথায় কথায় রাজু ভাস্কর্য যান না, আমি কথা নিজে একটু আবেগী হয়ে যাই। আমি তখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, রাজু আমার কমিটির মেম্বার এবং ইয়াংগেস্ট মেম্বার, ব্রিলিয়েন্ট ছেলে। তো এই হত্যার তো আমি বাদী ছিলাম, কিন্তু আমি তো এটা কিছু করতে পারি নাই, কারণ তার বাবা বাইরে ছিলেন, আসলেন, উনি পোস্টমর্টেম করতে দেন নাই। তখন এইটাকে আউট অ্যান্ড আউট করে দিল যে না, এই মামলা আর হবে না। কি করবেন? এখন কথার কথা, যদি কখনো আমরা ক্ষমতায় যেতে পারি তখন দেখবেন ওইটা আমি করতে প্রচেষ্টা নেব, না হলে তার আগে হবে না। ওই যে সময়ের কথা উনি বললেন, আমি ওই আলোচনা কোনোটাকে কাউন্টার পোজ করছি না। আমি এটাই বলতে চাই, যদি এখন আছেন যে সরকার, তারা যদি এটা মনে করেন যে জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের বিচারের যথাযথ যে ঘটনাবলী ছিল আরও খুঁজে বের করবেন, এই যে একজন আসামিকে যেহেতু পাওয়া গেছে এবং শোনা যাচ্ছে উনি সরাসরি জড়িত ছিলেন, সেইটা বের করুক। এবং ওনাদের যদি সেই সদিচ্ছা থাকে, উনি যে কথাগুলো এটা বলছেন যে রিকনসিলিয়েশনের কথা, আমি যদি বুঝে থাকি, তার আগেই মানে ওইটাকেই ত্বরান্বিত করবে। যদি আমরা সমস্ত হত্যাকাণ্ডের সেই বিচারের জন্য সেটা কমিশন করে করব না করব, এটা একটু পরামর্শ করে করুক, কিন্তু নির্মোহভাবে ওই পথে আমরা যাব কিনা সেটা যদি করতে পারি সবচেয়ে ভালো, সেই প্রত্যাশাই আমারও থাকবে আর কি। আর একটা বিরতি নেই, বিরতির পরে এসে আরও জানতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। আমি সরাসরি কথা বলতে চাই, সেটি হচ্ছে বদিউর রহমান। এই যে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বেশ কয়েকদিন ধরে, যখন তিনি এই ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান, তারপর থেকে একদম সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ব্যাপক প্রচারণা হচ্ছে। আপনাকে একটি প্রশ্ন করতে চাই এই বিষয়ে, সেটি হচ্ছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবদ আজকে বলেছেন যে মানে শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নির্ভর করতেছে ভারত সরকারের উপরে। তবে তিনি যদি দেশে ফেরেন, আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার। এইটা একটা বিষয়। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এর আগেই জানিয়েছেন যে শেখ হাসিনা নিজের ইচ্ছায় ভারতে এসেছেন, আবার নিজের ইচ্ছায় ফিরে যাবেন। যদি আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করেন। যে এর আগে ওই যে এখন যে আটক হলেন মোজাফফর সাহেব, তার বিষয়ে ইনি যে কথা বললেন তার থেকে প্রকৃত তথ্য বাহির করা, ইনি একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন, নির্মোহ। তো নির্মোহভাবে দলভিত্তিক, দলকানা, দলমনা হয়ে যদি তার থেকে কথা আদায় করার কোনো প্রচেষ্টা হয়, তাহলে সেটা নির্মোহ হবে না। আসলে ইতিহাস বের করতে গেলে হোয়াট ইজ হোয়াট, সেটা যদি বের করা যায় তাহলে হয়তো কিছু তথ্য নতুন করে পাওয়া যেতে পারে। আচ্ছা, এটা হইল প্রেসিডেন্ট জিয়ার হত্যার বিষয়। কিন্তু এটা দল মনা করে নিজেদের সুবিধার জন্য ক্ষমতাসীন দল সুযোগ নেবে কিনা, নির্মূল হবে কিনা, সেটার উপর নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা। শেখ হাসিনার আসার বিষয়ে শ্যামা ওবায়দ যেটা বলছেন, এটা আমি আগে এক টেলিভিশনে, উনি বলার আগেই তো আমি টেলিভিশনে লাইভে বলেছি যে উনি আজকে এটা বলেছেন। উনি আজকে বলছেন, আমি এর আগে অনুষ্ঠানে বলেছি, আমাকে একই প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি মন্তব্য। নাহলে মন্তব্য হলো, শেখ হাসিনা যদি আসতে চান দেশে, তাহলে আই ডু ওয়েলকাম। অবশ্যই উনি আসবেন, নিজের দেশ আসবেন না কেন, আমি ওয়েলকাম করব। তিনি যদি রবার্ট ব্রুস হতে চান, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস হতে চান, সেটাও আমি সানন্দে গ্রহণ করব। কিন্তু একটা ঐকিক নিয়ম যদি হিসাব করতে যাই, তাহলে একটু খটমটে মনে হয়। 3.5 বছর ক্ষমতা থাকার পরে আওয়ামী লীগ আবার ফেরত আসছে, 21 বছর লাগছে। তো এখন যদি ওই ঐকিক নিয়ম এখানে আবার কাজে লাগতে যায়, তাহলে তো সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় না। উনি আসুক, উনি আসলে আমি আরেক কারণে খুশি হব। তার কারণ আমার সবচেয়ে বড় একটা দুঃখজনক বা আশাজনক যেভাবে ব্যাখ্যা করেন, সেটা হইল আমি বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মোটামুটি প্রত্যেকের সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে একভাবে না একভাবে, এবং ক্ষমতা আসার আগে ইউনূস সাহেবের সাথে পাশাপাশিও বসেছিল। কিন্তু একমাত্র, এটা আমি লিখছিও, একমাত্র শেখ হাসিনার সাথে আমার সামনাসামনি দেখা হইল না।
তার বাবার সাথে হইল। কারণ আমার জীবনে দুইটা সুযোগ আসছিল শেখ হাসিনার সাথে দেখা হওয়ার। একটা হইল 2003 বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাওয়াত পাঠানোর দায়িত্ব ছিল আমার উপর। একটা শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া, আর একটা হলো বেগম খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া। আচ্ছা। আমি ক্যাবিনেট জয়েন্ট সেক্রেটারি। তো সমস্ত ফোর্স টোর যারা পাড়া থাকে বলে দেওয়া হইলো, ডক্টর সাদাত টেলিফোন করে দিলেন, আমি দাওয়াত নিয়ে সুধা সদনে গিয়েছিলাম। কিন্তু শেখ হাসিনা এই পুরস্কার গ্রহণও করবেন না বাপের পক্ষে, যাবেনও না, দাওয়াতপত্র নেবেনও না, সেজন্য দাওয়াতপত্র নেবেন না, সেজন্য আমাকে ঢুকতেও দেন নাই। আমি মিস করলাম, দেখা হইলো না। কেমন একবার দেখা হইলো না। স্যার ঢুকতে তো দিতে পারতেন, এক কাপ চা তো খাওয়াইতে পারতেন। আরে ক্যাবিনেটের একটা ফুচকা জয়েন্ট সেক্রেটারি ওই দাওয়াত নিয়ে যাবে হয়তো উপযুক্ত মনে করে নাই, দে নাই, আচ্ছা, দেখা হয় নাই। তারপরে আরেকবার সুযোগ আসলো আমার নীলফামারীতে, মঙ্গার ডিউটিতে নীলফামারী জেলা আমার চার্জে ছিল, জি, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। তো আমি ভিআইপি রুমে আছি, শেখ হাসিনা যখন যাচ্ছেন অটোমেটিক আমি অন্য রুমে চলে গেলাম, শেখ হাসিনা সেই রুমে উঠলেন। আমি ভাবলাম যে এই এক সুযোগ দেখাতে হবে। বিরোধী দলের নেতা হিসেবে শেখ হাসিনা গেলেন মঙ্গার দেখতে। কিন্তু আমাকে আমাদের ব্যুরোক্রেট যারা আছে না, এগুলা তো রাজনীতিবিদরাও পৌঁছায় অনেক সময়। এগুলা এক একটা ব্যুরোক্রেট যদি দেশপ্রেম বিবর্জিত হয়, ন্যায়নিষ্ঠতা বিবর্জিত হয়, তাহলে হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। তখন আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন সফররাজ সাহেব, যেটা পরে পুলিশ কমিশনার ছিল। উনি আমাকে টেলিফোন করে বললেন যে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা হিসেবে মঙ্গার কারণে যাচ্ছে নীলফামারী, উনি সার্কিট হাউসে থাকবে, আপনি তো সেখানে আছেন আগের থেকে মঙ্গার ডিউটিতে, তো খবরদার শেখ হাসিনার সাথে দেখা করবেন না, ডাকলেও যাবেন না। তো এটা নিয়ে আমার কমেন্ট ছিল যে সরকারের একজন এডিশনাল সেক্রেটারি আমি কি এত বলদ যে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা নালিশ করবো? তা আমি আরেকবারও দেখা করতে পারলাম। এখন যদি শেখ হাসিনা আসে তাহলে যদি দেখার সুযোগ হয়। আর যেটা বললেন শ্যামাবাদ বললো ভারতের ইচ্ছা বা ভারত নিয়ে ওরা যেটা বললো, ইয়েস, ভারত যদি কৃতজ্ঞ থাকে, শেখ হাসিনা নিজে বলছে যে যা দিয়েছি মনে রাখবে, তাহলে ভারত সেই কৃতজ্ঞতা বসে শেখ হাসিনাকে কোনো রকমের বিপজ্জনক অবস্থায় ফেলবে বলে তো আমার মনে হয় না। তা যদি হতো তাহলে শেখ হাসিনা তো নিজে ইরানের সাহার মতো প্লেন চালায় যায় না, আমি এখনও বলি। তারা যারা পাঠাইলো ওখানে তো কথাবার্তা হয়েছে, তাহলে তখনই তো ভারত না করত। জি, রোহিণ হোসেন প্রিন্স, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে শেখ হাসিনা তো ডিসেম্বরে ফিরের কথা বললেন, ওয়াই নট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর? আর তার ফিরে আসার অঙ্কটা কি খুব জটিল না সহজ আসলে? না, আমার মনে হয় যে আমরা বরঞ্চ আলোচনা করে জটিল করে ফেলতেছি অনেক কিছু। শুরুতে আমি এইটা বললাম, এইখানেও তাই। আপনি যদি একটা খুব ন্যাচারাল কোর্স দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কিন্তু এইবারের অভ্যুত্থানের ঠায়ে তারা তাদের প্রধান তিনিও চলে গেলেন যেভাবে, ওইটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না, কারণ গেলেনও কি, তাকে তো পাঠানোই হইল। এবং এটা কে না জানে, সেই রহস্য তো এখনও সুনির্দিষ্ট করে আমরা সবাই ভালো জানতে পারিনি, নানাভাবে কথা হচ্ছে। তা সেই জায়গায় তো এখন এই দল তো তার মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এটা হচ্ছে স্বাভাবিক। তা সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে গেলে ওই দলের ওনাকে কেন্দ্র করেই তো করতে হবে। তা সেটা তারা করবে। এখন সে সেপ্টেম্বর না অক্টোবর না ডিসেম্বর না এবছর না পরে আসবে, এইটা ওই সময় বলতে হবে, বলা যাবে। তার আগে এটা যত কথা বলেন এটা হবে না, এটা রাজনৈতিক সমীকরণের উপরই নির্ভর করবে। তবে এটা মনে রাখা দরকার, আমরা তো অতীতের অভিজ্ঞতাগুলো দেখেছি। এখন কেউ মনে করতে পারে যে এটা পাল্টে গেছে, তা না। এই ধরনের ঘটনায় যদি দেশে আসার মতো কোনো পরিস্থিতি তিনি বিবেচনা করেন, তখন কিন্তু এটা নানা ধরনের দেখবেন যে আলাপ আলোচনা, কূটনীতি মানে প্রধানমন্ত্রী তার উপরে নির্ভর। তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি ব্রিফিং করলেন তো গত 2 দিন আগে। তিনি বলেন যে তার আসার ব্যাপারে তারা সহযোগিতা করবেন এবং তার ন্যায় বিচার নিশ্চিত করবেন, এবং তিনি চাইলে বিশ্বমানের আইনজীবী নিয়ে আসতে পারেন সাথে করে। এখন ওইটা তো হচ্ছে ধরেন কথা, এরকম এক একজন বলছে, এখন তো কংক্রিট ফর্ম তো হইতে হবে। কারণ কংক্রিট ফর্ম না হওয়া পর্যন্ত এই ধরনের আলোচনা চলতে থাকবে। আর আমার বিবেচনায় কংক্রিট হবে ওনারা ওনাদের রাজনৈতিক অঙ্কে যতক্ষণ উপযুক্ত মনে করবেন তখনই। এখন এইটা একটা সাধারণ হিসাব চলতি আলোচনা বা মানুষের আলোচনা একটা বলতে পারি, যেহেতু আপনি ইন্টারেস্ট বলছেন ডিসেম্বর কেন, হ্যাঁ মনে করতে পারে যে সরকার বা অন্য যে জায়গাগুলো তারা যা করছে তার ক্রেডিবিলিটি আরও কমে যাবে, তাতে করে আমাদের প্রভাব বাড়বে, আমরা এই সময় আরও সংগঠিত হতে পারবো। এখন সেটা ডিসেম্বর আমি তো বলে দিলাম, রাজনৈতিক অঙ্গে সেটা আগে হবে না পরে হবে সেটা বিবেচনা করতে হবে। যার জন্য আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে যে ওই আলোচনার থেকে আমাদের জোর দেওয়া দরকার
সেটা হচ্ছে যে আমাদের এখন ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা আমরা করছি, আমাদের নির্বাচন নিয়ে নানা কথা থাকলেও এটা একটা গ্রহণযোগ্য যে নির্বাচনের যে সরকার হয়েছে তারা জনস্বার্থে ভূমিকাটা রাখতে পারছে কিনা। দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র, আমাদেরকে ভূরাজনৈতিক কারণে আধিপত্য বিস্তারের নানা ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা হবে, সেই জায়গায় তারা বরঞ্চ অ্যাটেনশন দিয়ে জনস্বার্থে ভূমিকাটা যথাযথ রাখতে পারছে কিনা সেইটা হচ্ছে আগে জোর দিয়ে দেখা দরকার। না হলে আমরা ওই আলাপ আলোচনার মধ্যে অনেক ঘটনাগুলো ঘটে যাবে, আমি কিন্তু তা সেটা আমরা খালি 30 সেকেন্ডে এটা বলেই শেষ করি। দেখেন, মার্কিন বাণিজ্য চুক্তি এত বড়, আমরা মনে করি দেশের স্বার্থ বিরোধী, এটা নিয়ে কোনো আলোচনা নেই, কোনো হয় না, সংসদে হয় না। এটা নিয়ে আরেকদিন আলোচনা আমরা করতে পারবো। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স এবং বদিউর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।